নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আর এখন যে খবরের উপর নজর রাখবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে তিনটি কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল, মধ্যপ্রদেশের দাতিয়া, গুজরাটের মঞ্জলপুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জাতীয় রাজনীতির চোখ ছিল যে কেন্দ্রে, সেটি হলো বাঁকিপুর কেন্দ্র। এই বাঁকিপুর কেন্দ্র এতটাই হাই ভোল্টেজ ছিল যে এখানে কিন্তু সকলের নজর ছিল বলা চলে। আর এই কেন্দ্রটি হাই ভোল্টেজ হওয়ার পিছনে মূল কারণ হলো এখানে নিজে ময়দানে নেমেছেন প্রশান্ত কিশোর, যিনি এতদিন আড়ালে থেকে অনেকে রাজা বানিয়েছেন বা ভোটে জিতিয়েছেন। এবার কিন্তু তিনি নিজেই ময়দানে নেমেছেন এবং তিনি এবার সেখানকার প্রার্থী হয়েছিলেন। আর অন্যতম যে কারণটি সেটি হলো এটা কিন্তু বিজেপির দুর্ভেদ্য দুর্গ। প্রায় 35 বছর ধরে এখানে বিজেপি একটাও নির্বাচন হারেনি। আর এটা বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের কিন্তু আসন ছিল, ফলে এই কেন্দ্রটির দিকে নজর কিন্তু সকলের ছিল। আর সেই কেন্দ্র থেকে আসছে বড় খবর, সেটা হলো যে এই 35 বছরের দুর্গে প্রায় ফাটল ধরিয়ে এবার কিন্তু জয়ী হলেন প্রশান্ত কিশোর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রশান্ত কিশোর এখানে বিপুল ভোটে জয়ী হয়েছেন। এখানে বিজেপি প্রার্থী হয়েছিলেন নীরজ কুমার সিনহা, কিন্তু তাকে বিপুল ভোটে পরাজয় করেছেন প্রশান্ত কিশোর। ফলে তিনি এবার প্রথমবার ময়দানে নেমেই কিন্তু বাজিমাত করে দিলেন। বলা চলে বিজেপির যে দুর্ভেদ্য দুর্গে ছিল সেটা কিন্তু তিনি ভেঙে চুরমার করে দিলেন, সেটা কিন্তু বলাই চলে। ফলে স্বাভাবিকভাবে এটা কিন্তু বিজেপির কাছে একটা বড় ধাক্কা, কারণ নীতিন নবীনের গড় হিসেবে পরিচিত এই বাঁকিপুর আসনটি। তাছাড়া আরজেডি এবং প্রশান্ত কিশোর যে প্রচার চালিয়ে আসছিলেন যে এখানে বিহারে, অর্থাৎ বিহারে 2025 সালে যে নির্বাচন হয়েছিল তাকে কিন্তু প্রধান মুখ করা হয়েছিল নীতিশ কুমারকে, কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয় এবং তার পরিবর্তে বিজেপির সম্রাট চৌধুরীকে মুখ্যমন্ত্রী করা হয়। ফলে সেই বিষয়টিও মানুষ যে ভালো চোখে দেখেনি সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে বাঁকিপুরের এই উপনির্বাচনকে কেন্দ্র করে। এখন নজর রাখা যাক ফলাফলের দিকে, কোন প্রার্থী কত ভোট পেয়েছেন। ভোটের ফলাফলের দিকে আমরা প্রথমেই নজর রাখবো বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের দিকে। আর এই কেন্দ্রে যিনি সবচেয়ে চর্চিত প্রার্থী ছিলেন প্রশান্ত কিশোর, তিনি কিন্তু 64,000-এর বেশি ভোট পেয়েছেন এবং তিনি জিতেছেন 19,000-এর বেশি ভোটে। অন্যদিকে বিজেপি প্রার্থী নীরজ কুমার, তিনি 44,800 কিছু বেশি ভোট পেয়েছেন এবং তিনি 19,000-এর বেশি ভোটে প্রশান্ত কিশোরের কাছে পরাজিত হয়েছেন। এবার আমরা নজর রাখবো মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রে। এখানে দেখা যাচ্ছে যে বিজেপির প্রার্থী কিন্তু কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। এখানে কংগ্রেস প্রার্থী পেয়েছেন ঘনশ্যাম সিং, তিনি পেয়েছেন 66,757টি ভোট এবং তিনি 6,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে বিজেপি প্রার্থী আশুতোষ তিওয়ারি পেয়েছেন 60,741টি ভোট এবং তিনি 6,016টি ভোটে কংগ্রেসের প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। অন্যদিকে গুজরাটের মঞ্জলপুরে এখানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সত্যেন্দ্র ভাই প্যাটেল, তিনি পেয়েছেন 55,481টি ভোট এবং তিনি প্রায় 30,630টি ভোটে জয়ী হয়েছেন। এবং তার বিপক্ষে যিনি প্রার্থী হয়েছিলেন তিনি হলেন কংগ্রেসের ভিকা ভাই রাবারি, তিনি পেয়েছেন মোট 24,851টি ভোট এবং তিনি 30,630টি ভোটে কিন্তু বিজেপির প্রার্থীর কাছে হেরেছেন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে দুটি কেন্দ্রে কিন্তু বিজেপির হার হয়েছে এবং এই দুটি কেন্দ্রই কিন্তু উল্লেখযোগ্য কেন্দ্র হিসেবে পরিচিত। তার মধ্যে অবশ্যই বাঁকিপুর আসনটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকছে। এবার নজর রাখা যাক কেন বাঁকিপুরে বিজেপির হার হলো এবং কোন ফ্যাক্টর এখানে কাজ করেছে প্রশান্ত কিশোরের পক্ষে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রশান্ত কিশোরের এই জয়ের পেছনে প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো তার নিজের রাজনৈতিক রূপান্তর। এতদিন তিনি দেশের অন্যতম সফল নির্বাচনী কৌশলবিদ হিসেবে পরিচিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের জন্য কৌশল তৈরি করলেও নিজে কখনো নির্বাচনের লড়াইয়ে কেন্দ্রে ছিলেন না, কিন্তু এবার তিনি সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিলেন। 2025 সালের বিহার বিধানসভা নির্বাচনে তার দল জনসুরাজ প্রায় গোটা রাজ্যে প্রার্থী দিলেও একটি আসনে জিততে পারেনি। সেই ব্যর্থতার পর অনেকেই মনে করেছিলেন প্রশান্ত কিশোরের রাজনৈতিক পরীক্ষা নিরীক্ষা হয়তো সেখানে শেষ হয়ে যাবে, কিন্তু তিনি উল্টে সেই ব্যর্থতাকে নিজের সবচেয়ে বড় শিক্ষা হিসেবে ব্যবহার করেন। সারা রাজ্যে ছড়িয়ে পড়ার পরিবর্তে তিনি একটি আসনে সমস্ত শক্তি কেন্দ্রীভূত করেন এবং অন্য কাউকে নয়, নিজেই প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন। এর মাধ্যমে তিনি ভোটারদের কাছে একটি স্পষ্ট বার্তা দেন, তিনি আর শুধুমাত্র অন্যদের জেতানোর কৌশলবিদ নন, নিজের রাজনৈতিক বিশ্বাসের জন্য জনগণের সরাসরি রায় চাইছেন। এই সিদ্ধান্তই তার নেতৃত্বের প্রতি মানুষের আস্থা বাড়ায়। অন্যদিকে বিজেপিও এমন একজনকে প্রার্থীকে সামনে আনে যিনি তুলনামূলকভাবে ততটা শক্তিশালী জনভিত্তির অধিকারী ছিলেন না। ফলে লড়াইটি ধীরে ধীরে ব্যক্তিত্ব বনাম সংগঠনের লড়াইয়ে পরিণত হয়। এই নির্বাচনে প্রশান্ত কিশোরের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা বিজেপির সাংগঠনিক শক্তির উপর বড় চাপ সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত সেই কৌশল সফল হয়। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কারণ বলে মনে করা হচ্ছে, রাজনৈতিক মহল যেটা বলছে সেটা ছিল পরিবর্তনের আকাঙ্ক্ষা।
দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক দল যখন কোনো আসনকে নিজেদের নিশ্চিত ঘাঁটি বলে ধরে নেয়, তখন অনেক সময় সাধারণ মানুষের মধ্যে বিকল্প নেতৃত্বের প্রতি আগ্রহ তৈরি হতে শুরু করে। বাকিপুরেও সেই মনোভাব স্পষ্টভাবে দেখা গেছে। প্রশান্ত কিশোর প্রচারের সময় বারবার বলেছেন, কোনো আসন কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়, আসল মালিক হলো জনগণ। এই বক্তব্য সাধারণ ভোটারদের মধ্যে যথেষ্ট সাড়া পেলে মানুষ শুধু তাকে একজন রাজনীতিবিদ হিসেবে নয়, একজন প্রশাসনিক চিন্তাভাবনা সম্পন্ন বিকল্প মুখ হিসেবেও দেখতে শুরু করে। তৃতীয় কারণ ছিল বিজেপি এবং আরজেডি দুই বড় দলের ভোট ব্যাংকে ফাটল সৃষ্টি হওয়া। সাধারণত বাকিপুরে বিজেপির শক্তিশালী সামাজিক সমীকরণ ছিল, কিন্তু এবার উচ্চবর্ণের একটি অংশ, বিভিন্ন ওবিসি গোষ্ঠী এবং এমনকি আরজেডির ঐতিহ্যগত মুসলিম যাদব ভোটেরও একটি অংশ প্রশান্ত কিশোরের দিকে ঝুঁকে পড়ে। অর্থাৎ তিনি শুধু নতুন ভোটার যোগ করেননি, প্রতিদ্বন্দ্বী দুই শিবির থেকেই ভোট টানতে সক্ষম হয়েছে। এই ধরনের সামাজিক ক্রমবিন্যাস যে কোনো নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা শেষ পর্যন্ত ফলাফলে বড় প্রভাব ফেলে। চতুর্থ কারণ যেটা মনে করা হচ্ছে সেটা ছিল তার সম্পূর্ণ ভিন্ন ধরনের নির্বাচনী প্রচার। ভারতের অধিকাংশ নির্বাচনে জাতপাত, ধর্ম, পরিচয় ভিত্তিক রাজনীতি বড় ভূমিকা পালন করে, কিন্তু প্রশান্ত কিশোর সেই প্রচলিত পথ থেকে বেরিয়ে এসে শিক্ষা, কর্মসংস্থান, প্রশাসনিক সংস্কার এবং সাধারণ মানুষের দৈনন্দিন নাগরিক সমস্যাকে নির্বাচনের কেন্দ্রে নিয়ে আসে। তিনি ভোটারদের বোঝানোর চেষ্টা করেন যে শুধুমাত্র পরিচয়ের রাজনীতি নয়, উন্নয়ন ও ভবিষ্যতের প্রশ্নেই ভোট হওয়া উচিত। এর ফলে বিশেষ করে তরুণ ভোটার, প্রথমবারের ভোটার এবং মধ্যবিত্ত শ্রেণীর একটি বড় অংশ তার প্রচারের সঙ্গে নিজেদের সংযুক্ত করতে শুরু করে। অন্যদিকে বিজেপির প্রচারে স্থানীয় আবেগ এবং পুরনো সম্পর্কের বিষয়টি বেশি গুরুত্ব পেলেও ভবিষ্যতের উন্নয়নের রূপরেখা তুলনামূলকভাবে কম উঠে আসে বলে মনে করছে রাজনৈতিক মহল। ফলে দুই প্রচারের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য তৈরি হয় এবং প্রশান্ত কিশোরের ইস্যুভিত্তিক প্রচার অনেক ভোটারকে নিজের কাছে টেনে আনে। পঞ্চম এবং শেষ কারণ যেটা বলা হচ্ছে সেটা হলো জনসুরাজের অত্যন্ত পরিকল্পিত নির্বাচনী কৌশল। প্রশান্ত কিশোর নিজেই দীর্ঘদিন ধরে নির্বাচনী ব্যবস্থাপনার বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। ফলে তিনি জানতেন শুধুমাত্র বড় বড় জনসভা করে ভোট জেতা যায় না। তাই তার প্রচারের মূল কেন্দ্র ছিল মহল্লা বৈঠক, ছোট ছোট জনসংযোগ কর্মসূচি এবং সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ। প্রতিটি এলাকায় গিয়ে মানুষের অভিযোগ শোনা, স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করা এবং সংগঠনের কর্মীদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উপর বিশেষ জোর দেওয়া হয়। এই কৌশল বিজেপির দীর্ঘদিনের সামাজিক সমীকরণকে ভেঙে দেয়, পাশাপাশি স্থানীয় বিজেপি সংগঠনের অভ্যন্তরীণ অসন্তোষ এবং গোষ্ঠীদ্বন্দ্বকেও জনস্বরাজ দক্ষতার সঙ্গে রাজনৈতিক সুবিধায় পরিণত করতে সক্ষম হয়। অর্থাৎ এই জয় শুধু কোনো একক কারণে আসেনি। ব্যক্তিগত নেতৃত্ব, পরিবর্তনের জনমত, প্রতিদ্বন্দ্বী শিবিরের ভোটে ভাঙন, ইস্যুভিত্তিক প্রচার এবং অত্যন্ত সূক্ষ্ম নির্বাচনী কৌশল, এই 5টি বিষয় একসঙ্গে কাজ করেছিল বলেই প্রশান্ত কিশোর বা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়টি অর্জন করতে সক্ষম হয়েছে। এর আগে আমরা দেখেছি যখন 2025 সালে বিধানসভা নির্বাচন হয়েছিল বিহারে, সেই সময় জনসমাজের প্রার্থী মাত্র পেয়েছিলেন 8,000 ভোট। অন্যদিকে বিজেপির নীতিন নবীন, যিনি সর্বভারতীয় সভাপতি, তিনি পেয়েছিলেন 95,000 ভোট। সেই জায়গায় একেবারে বিজেপির প্রার্থীকে হারিয়ে জনসুরাজের যে উত্থান, প্রশান্ত কিশোরের যে উত্থান, সেটা কিন্তু নজর কাটছে সমস্ত রাজনৈতিক মহলের, জাতীয় রাজনীতির কিন্তু নজর কাটছে। এটা কিন্তু আগামী দিনে বিহারের রাজনীতির একটা রূপরেখা বা একটা দিক নির্ধারণ করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আর এখন দেখার বিষয় যে 2029 সালের নির্বাচনে কি হয়, কারণ অনেকেই বলছেন যে 2029 সালের যে লোকসভা নির্বাচন রয়েছে তাতে কিন্তু এর প্রভাব কিছুটা হলে করতে পারে, যদিও সেটা সময় বলবে। এবার নজর রাখা যাক মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনের ফলাফলের দিকে। এই নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে প্রথমেই যে বিষয়টি সামনে আসে তা হলো কংগ্রেসের জয় যতটা না নিজেদের সাংগঠনিক শক্তির ফল, তার চেয়ে বেশি বিজেপির অভ্যন্তরীণ অস্থিরতার প্রতিফলন। কারণ ভোটের আগে কংগ্রেস নিজেই প্রবল গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত ছিল। প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র ভারতীকে দল থেকে বহিষ্কার করা হয় এবং টিকিট বন্টন নিয়েও অসন্তোষ দেখা দেয়। একাধিক নেতার প্রকাশ্য ক্ষোভ, সব মিলিয়ে কংগ্রেসের প্রচারে ঐক্যের চেয়ে বিভাজনের ছবি বেশি দেখা গিয়েছিল। ফলে মনে করা হচ্ছিল যে এই আসনে কংগ্রেস জয়ী হতে পারবে না। স্বাভাবিক পরিস্থিতিতে এমন অবস্থায় বিরোধী দলের পক্ষে জয় পাওয়াটা কঠিন ছিল, কিন্তু ভোটের ফলাফল দেখিয়ে দিল অনেক ক্ষেত্রেই ভোটাররা কংগ্রেসকে জেতানোর জন্য নয়, বরং বিজেপিকে বার্তা দেওয়ার জন্য ভোট দিয়েছেন। অর্থাৎ এই নির্বাচন দল বনাম দলের লড়াইয়ের পাশাপাশি স্থানীয় অসন্তোষের বহিঃপ্রকাশও হয়ে উঠেছে। ফলে কংগ্রেসের এই জয়কে শুধুমাত্র তাদের সাংগঠনিক সাফল্য হিসেবে দেখলে ভুল হবে, বরং এটিকে বিজেপির স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে জনগণের ক্ষোভের প্রতিফলন হিসেবেও দেখতে হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই নির্বাচনের সবচেয়ে বড় রাজনৈতিক ফ্যাক্টর ছিলেন এমন একজন নেতা যিনি ভোটে লড়েননি।
প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী নরোত্তম মিশ্র। দীর্ঘদিন ধরে দাতিয়ার রাজনীতির কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। বিজেপি এবার তাকে টিকিট না দিয়ে নতুন মুখকে সুযোগ দেয়। দলের শীর্ষ নেতৃত্বের কাছে এটি ছিল প্রজন্ম পরিবর্তনের বার্তা এবং মুখ্যমন্ত্রী মোহন যাদবের নেতৃত্বকে আরও শক্তিশালী করার কৌশল। কিন্তু বাস্তব রাজনীতিতে ব্যক্তিগত প্রভাব এবং সংগঠনের সম্পর্ক এক জিনিস নয়। বহু বছর ধরে নরোত্তম মিশ্রকে ঘিরে যে বুথ স্তরের সংগঠন তৈরি হয়েছিল তা রাতারাতি নতুন প্রার্থীর পাশে একইভাবে দাঁড়াতে পারেনি। টিকিট ঘোষণার পর দলের ভিতরে যে বিক্ষোভ দেখা দিয়েছিল, বহু নেতা পদত্যাগ করেছিলেন, রাস্তা অবরোধ করেছিলেন এবং কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল, তা কিন্তু প্রমাণ করে যে বিজেপির অভ্যন্তরীণ ঐক্যে বড় ধরনের ফাটল তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত নরোত্তম মিশ্র প্রকাশ্যে দলের প্রার্থীর পক্ষে প্রচার করেন, তবুও রাজনৈতিক বিশ্লেষকদের মতে কর্মীদের মনস্তাত্ত্বিক ক্ষোভ পুরোপুরি দূর করা সম্ভব হয়নি। ফলে এই উপনির্বাচন বিজেপির কাছে শুধু একটি আসনের লড়াই ছিল না, বরং নতুন নেতৃত্ব পুরনো আঞ্চলিক প্রভাবকে কতটা কার্যকরভাবে প্রতিস্থাপন করতে পারে তারও পরীক্ষা ছিল। প্রচারের ধরনেও দুই দলের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যায়। বিজেপি এই উপনির্বাচনকে মর্যাদার লড়াই হিসেবে নিয়ে মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি, মন্ত্রী, বিধায়ক এবং সংগঠনের শীর্ষ নেতাদের মাঠে নামিয়ে দেয়। তাদের প্রচারের মূল ভরসা ছিল ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক এবং উন্নয়নমূলক প্রকল্পের বার্তা। অন্যদিকে কংগ্রেস সম্পূর্ণ ভিন্ন কৌশল অবলম্বন করে। তারা কৃষকদের সার সংকট, অনিয়মিত বৃষ্টিপাত, বেকার যুবকদের যে সমস্যা, স্থানীয় উন্নয়নের ঘাটতি এবং ওবিসি ভোটারদের অসন্তোষকে প্রচারের কেন্দ্রে নিয়ে আসে। বিশেষভাবে লক্ষ্য করার বিষয়, গ্রামীণ এলাকায় শহরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ভোট করেছে। এই প্রবণতায় ইঙ্গিত দেয় যে গ্রামের মানুষ স্থানীয় ইস্যুকেই বেশি গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে নারী ভোটের উপস্থিতিও বিজেপির প্রত্যাশার তুলনায় কম ছিল। যদিও দলটি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে নারী ভোটকে নিজেদের পক্ষে টানার চেষ্টা করেছিল। সব মিলিয়ে দাতিয়ার ফলাফল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিয়েছে। শুধু শক্তিশালী সংগঠন বা বড় বড় প্রচার সভা যথেষ্ট নয়। যদি স্থানীয় নেতৃত্ব নিয়ে অসন্তোষ তৈরি হয় এবং মানুষের দৈনন্দিন সমস্যার বিশ্বাসযোগ্য সমাধান তুলে ধরা না যায়, তাহলে শক্ত ঘাঁটিতেও অপ্রত্যাশিত ফলাফল দেখা দিতে পারে। এখন দেখার বিষয় যে এই তিনটি কেন্দ্রে যে উপনির্বাচনের ফলাফল ঘোষণা হলো, অর্থাৎ মধ্যপ্রদেশের দাতিয়া, গুজরাটের মঞ্জলপুর এবং সবশেষে যেটা গুরুত্বপূর্ণ হলো যে বাকিপুর, বিহারের বাকিপুর কেন্দ্র, এই উপনির্বাচনের ফলাফল আগামী দিনের যে নির্বাচনগুলি রয়েছে তাতে কতটা প্রভাব ফেলতে পারে সেটাই কিন্তু দেখার বিষয়। বিশেষ করে উত্তরপ্রদেশে আগামী দিনে রয়েছে বিধানসভা নির্বাচন। তো সেই নির্বাচনে কি এটা প্রভাব ফেলতে পারে সেটা যদিও সেটা পরের বিষয়, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশে বলছেন যন্তর মন্তরে যে ছাত্র বিক্ষোভ দেখা দিয়েছিল এবং যে একটা পরিবর্তনের যে একটা সুস্পষ্ট হওয়া লক্ষণ করা যাচ্ছিল, বিশেষ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের মাধ্যমে যেভাবে ছাত্র আন্দোলন বা জেনজির আন্দোলনকে ঘিরে মোদী সরকারকে পিছু করতে হয়েছিল এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল, তাতে কিন্তু প্রভাব দেখা গিয়েছে এই বাকিপুর বিধানসভা কেন্দ্রে। কারণ এখানে যেটা জনসুরজ প্রার্থীর প্রধান অর্থাৎ প্রশান্ত কিশোর, তিনি নিজেই কিন্তু সিজেপির আন্দোলনকে সমর্থন করেছিলেন এবং কেন্দ্র সরকারের তুমুল সমালোচনা করেছিলেন সেই সময়। এমনকি যখন বিহারে ছাত্রদের উপর লাঠিচার্জের ঘটনা ঘটেছিল সেই আন্দোলনের সময়, তখন বেশ কিছু ছাত্র প্রশান্ত কিশোরের মঞ্চে উঠে গিয়ে সেই ঘটনার বর্ণনা করেছিলেন। ফলে তখনও কিন্তু প্রশান্ত কিশোর ছাত্রদের মনে জায়গা করে নিয়েছিলেন বা তরুণ সমাজের মনে কিছুটা হলেও জায়গা তৈরি করে নিয়েছিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার বিষয় এই যে মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচন এবং বাকিপুরের যে উপনির্বাচন হলো তাতে প্রশান্ত কিশোরের জয়, সেটা আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে, সেটা বিজেপির পক্ষে যাবে না বিপক্ষে যাবে সেটা সময়ই বলবে। তবে আপাতত বিহারের রাজনীতিতে যে একটা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন দেখা যাচ্ছে সেটা কিন্তু বলছে রাজনৈতিক মহল। অনেকেই বলছেন যে এই নির্বাচন কিন্তু আগামী দিনে বিহারের রাজনীতির রূপরেখাও ঠিক করে দিতে পারে। তবে এটা ঠিক যে এই নির্বাচনে জয়ের ফলে প্রশান্ত কিশোরের যে গুরুত্ব বাড়লো সেটা কিন্তু বলাই বাড়লো, কারণ নির্বাচনের প্রথম থেকে তিনি জয়ের ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী ছিলেন এবং জয়ের পর কার্যত তার আত্মবিশ্বাস যেটা ছিল সেটা কিন্তু প্রমাণিত হলো। ফলে কোথাও গিয়ে যে প্রশান্ত কিশোরের গুরুত্ব জাতীয় রাজনীতিতে অনেকটাই বাড়লো সেটা কিন্তু বলাই যায়।